৩ নাম্বার সমুদ্র জলের তারতম্যর পার্থক্য। নিরক্ষীয় অঞ্চল বলতে এলাকায় উষ্ণমণ্ডলে সমুদ্রের জল বেশি। উষ্ণমণ্ডল বলতে যেখানে সবচেয়ে গরম থাকে, সমুদ্রের জল বেশি উষ্ণ মানে গরম বলে তার জলের উপরে অংশ দিয়ে পৃষ্ঠপ্রবাহ পৃষ্ঠপ্রবাহ মানে জলের উপরের অংশ পৃষ্ঠপ্রবাহ বা বহিঃস্রোতের রূপে মেরু অঞ্চলের দিকে প্রবাহিত হয়। অন্যদিকে মেরু অঞ্চল থেকে শীতল ও ভারী জলরাশি জলের নিচের অংশ দিয়ে অন্তঃপ্রবাহ বা অন্তঃস্রোতরূপে নিরক্ষীয় উষ্ণমণ্ডলের দিকে প্রবাহিত হয়। এভাবে উষ্ণ শীতল সমুদ্রস্রোতের সৃষ্টি হয়। কখন উষ্ণ এবং কখন মানে শীতল সমুদ্রস্রোত সৃষ্টি হয়, এই যে এখান থেকে বলা হয়েছে। নিরক্ষীয় অঞ্চলে উষ্ণমণ্ডলের সমুদ্রের জল বেশি উষ্ণ বলে, যেখানে উষ্ণমণ্ডলে উষ্ণ জল হয়, এবং অন্যদিকে মেরু শীতল মানে শীতল কখন হয়, মেরু অঞ্চলে শীতল ও ভারী জলরাশি জলের নিচে অংশ দিয়ে প্রবাহিত হয়, অন্তঃপ্রবাহ হয় বলে এই জন্য বলা হয় উষ্ণ মনে করো উষ্ণ সমুদ্র স্রোতের সৃষ্টি হয়, আবার শীতল সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। ৪ নম্বর বলেছে মেরু অঞ্চলের সমুদ্র বরফে গলন। মেরু অঞ্চলের সমুদ্রে বরফ গলন। তো মেরু অঞ্চলের সমুদ্রের যে বরফ আছে সেটা আস্তে আস্তে গলা শুরু করেছে। মেরু অঞ্চলের সমুদ্রে বরফ কিছু পরিমাণ গলে গেলে জলরাশি স্ফীত হয়। তাহলে মেরু কোন অঞ্চলের সমুদ্রে বরফ কিছু পরিমাণ গলে গেলে জলরাশি স্ফীতি হয়, মানে জলরাশি ফুলে ফেঁপে ওঠে এবং সমুদ্র জলের লবণাক্ততা পরিমাণ হ্রাস পেয়ে যায়। কখন যায়? যখন মেরু অঞ্চলে বরফ কিছুটা গলে যায়। এর ফলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। মেরু অঞ্চলে বরফ গলে গেলে সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। সমুদ্রের গভীরতা তারতম্য। সমুদ্রের গভীরতা তারতম্যের ভিতর কি আছে দেখি। সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারে তাপমাত্রা পার্থক্য হয়। তাহলে সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারে তাপমাত্রার পার্থক্য হয়। তাহলে তাপমাত্রার পার্থক্য হয় কখন? সমুদ্র সমুদ্রের গভীরতার তারতম্য অনুসারে। তাহলে সমুদ্র গভীরতার তারতম্য অনুসারে কিসের পার্থক্য হয়? তাপমাত্রার পার্থক্য হয়। কিসের পার্থক্য হয়? তাপমাত্রার পার্থক্য হয়। অগভীর সমুদ্র জল দ্রুত উত্তপ্ত হয়ে উপরে ওঠে। অগভীর যেগুলো গভীর কম মানে গভীরতা নেই, সেসব সমুদ্র জল দ্রুত উত্তাপ হয়, মানে গরম হয়ে উপরে ওঠে। উপরে বলতে বাষ্প হয়ে উপরে উঠে চলে যায়। তখন গভীরতর অংশের শীতল জল নিচে নেমে আসে। তখন গভীরতর অংশের শীতল জল নিচে নেমে আসে। এজন্য ঊর্ধ্বগামী ও নিম্নগামী সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। কখনো ঊর্ধ্বগামী এবং নিম্নগামী সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। স্রোত বলতে তো বোঝোই প্রবাহিত হয়ে পানি প্রবাহিত হয় যে কোনো একদিকে, তখন সেটাকে আমরা স্রোত বলি। সমুদ্রের পৃষ্ঠে গতি সবচেয়ে বেশি। সমুদ্রের পৃষ্ঠে গতি সবচেয়ে বেশি। গতি সবচেয়ে বেশি কোথায়? সমুদ্রের পৃষ্ঠে। তাহলে গতি সবচেয়ে বেশি সমুদ্রের কোথায়? পৃষ্ঠে। তাহলে গতি সবচেয়ে বেশি সমুদ্রের গতি সবচেয়ে বেশি কোথায়? পৃষ্ঠে। পৃষ্ঠে। সমুদ্রের ১০০ মিটার নিচ থেকে গতি কমতে থাকে। তাহলে সমুদ্রের কত মিটার নিচ থেকে গতি কমতে থাকে? ১০০ মিটার নিচ থেকে গতি কমতে থাকে। আরেকটা প্রশ্ন, সমুদ্রের গতি কত মানে গতি কত নিচ থেকে কমতে থাকে? ১০০ মিটার নিচ থেকে কমতে থাকে। সমুদ্র স্রোতের উপর বায়ু প্রবাহের প্রভাব। সমুদ্র জলে লবণাক্ততার পার্থক্য। ৬ নাম্বার সমুদ্র জলে লবণাক্ততার পার্থক্য মানে লবণ। সমুদ্র জলে লবণের পরিমাণ সর্বত্র সমান নয়। কোনো সময় বেশি হয়, আবার কোনো সময় কম হয়। অধিক লবণাক্ততা জল বেশি ভারী বলে তারা ঘনত্ব বেশি। তাহলে অধিক লবণাক্ত জল বেশি ভারী বলে তাদের কি বেশি? ঘনত্ব বেশি। অধিক লবণাক্ত জল যত বেশি ভারী তত ঘনত্ব বেশি। বেশি ঘনত্ব জল কম ঘনত্বের দিকে নিম্নে প্রবাহ রূপে প্রবাহিত হয় ও সমুদ্র স্রোতের সৃষ্টি হয়। তাহলে বেশি ঘনত্ব জল কোন দিকে প্রবাহিত হয়? কম ঘনত্বের দিকে। তাহলে বেশি ঘনত্ব জল কোন দিকে প্রবাহিত হয়? নিম্ন প্রবাহের দিকে, কম ঘনত্বের দিকে প্রবাহিত হয়, তখন সমুদ্র স্রোতের সৃষ্টি করে। ৭ নাম্বার বিলে ভূখণ্ডের অবস্থান। ভূখণ্ডের অবস্থান দেখি। সমুদ্রের প্রবাহপথে সমুদ্র স্রোত যখন প্রবাহিত হয়, সে প্রবাহপথে কোনো মহাদেশ, দ্বীপ প্রভৃতি ভূখণ্ড অবস্থান করলে সমুদ্র স্রোত তাতে বাধা পেয়ে দিক ও গতি পরিবর্তন করতে বাধ্য হয়।
সমুদ্র স্রোতের প্রবাহ পথে কোনো মহাদেশ অথবা দ্বীপ যদি কখনো ভূখণ্ডে অবস্থান করলে সমুদ্র স্রোতে তাতে বাধা পেয়ে গতি পরিবর্তন করতে বাধ্য হয়, দিক ও গতি পরিবর্তন করতে বাধ্য হয়ে যায়। যখন বাধা পায় তখন কি পরিবর্তন করে দেয়? দিক আর গতিপথ পরিবর্তন করে ফেলে। অনেক সময় এর প্রভাবে সমুদ্র স্রোত একাধিক শাখায় বিভক্ত হয়। সমুদ্র স্রোতের প্রভাবগুলো কি কি আছে দেখো। সমুদ্র স্রোতের ইনফ্লুয়েন্স অফ অসিন কারেন্টস, ইনফ্লুয়েন্স অফ অসিন কারেন্টস। নানাবিধ কারণে সমুদ্র স্রোতের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে কি কারণে সমুদ্র স্রোতের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ? নানাবিধ কারণে। কি কারণে? নানাবিধ কারণে। তাহলে নানাবিধ কারণে কিসের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ? সমুদ্র স্রোতের প্রভাব। কিসের প্রভাব? সমুদ্র স্রোতের প্রভাব। নানাবিধ কারণে কিসের প্রভাব অত্যন্ত গুরুত্বপূর্ণ? সমুদ্র স্রোতের। যে এলাকার উপর দিয়ে সমুদ্র স্রোত প্রবাহিত হয় সেখানে এর প্রত্যক্ষ প্রভাব পড়ে। পৃথিবীর বিভিন্ন এলাকার জলবায়ু, বাণিজ্যের উপর সমুদ্র স্রোতের প্রভাব অত্যাধিক। তাহলে পৃথিবীর বিভিন্ন এলাকার জলবায়ু আর বাণিজ্যের উপর, জলবায়ু এবং বাণিজ্যের উপর সমুদ্র স্রোতের প্রভাব অত্যাধিক। কিসের প্রভাব অত্যাধিক? সমুদ্র স্রোতের প্রভাব অত্যাধিক। দেখি সমুদ্র স্রোতের যে চক্রটা আছে প্রভাবের দেখি। বায়ু প্রবাহ সমুদ্রের উপরের ভাগে স্রোত তৈরি করে নিরীক্ষ অঞ্চল থেকে মেরু অঞ্চলে যায়। তাহলে বায়ু প্রবাহ উপরিভাগে সমুদ্রের যে উপরিভাগ, মানে সমুদ্রের জলের উপরিভাগে স্রোত তৈরি করে নিরীক্ষ অঞ্চল থেকে কোন দিকে যায়? মেরু অঞ্চলের দিকে যায়। এই যে মেরু অঞ্চলে ঠান্ডা ভারী পানি নিম্নগামী। তাহলে মেরু অঞ্চলে ঠান্ডা যে ভারী পানি আছে সেটা নিম্নগামী, সিঙ্ক, সিঙ্ক মানে অন্তঃস্রোত হয়। তারপরে সমুদ্রের অন্তঃস্রোত পার্শ্ববর্তী অল্প চাপ বিশিষ্ট এলাকায় জায়গা দখল করে। তারপরে যেহেতু উপরে পানি সরে যায় তাই নিচের পানি উপরের দিকে উঠে যায়, আপওয়েলিং এর স্থান দখল করে। তাহলে এইভাবে চক্র আকারে পানি প্রবাহিত হতে থাকে। প্রবাহ চিত্র সমুদ্রের উপরের সারফেস এন্ড নিমজ্জিত ডিপ স্রোত একসঙ্গে সঞ্চালন স্রোত কনভেনশন কারেন্ট তৈরি করে, যার ফলে সমুদ্রের জলরাশি এক স্থান থেকে অন্য স্থানে প্রবাহিত হয়। আর এখানে উষ্ণ স্রোতের প্রভাব, উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাব। গরম যে সমুদ্র স্রোত আছে সেটা প্রভাবটা কি দেখো। উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে কোনো অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাহলে কিসের প্রভাবে কোনো অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পায়? উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে। কিসের প্রভাবে? উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে। তাহলে উষ্ণ সমুদ্র স্রোতের প্রভাবে কোনো অঞ্চলে কি বৃদ্ধি পায়? তাপমাত্রা বৃদ্ধি পায়। কোনো অঞ্চলে তাপমাত্রা বৃদ্ধি পায়। তাই শীতল অঞ্চলের উপর দিয়ে উষ্ণ স্রোত প্রবাহিত হলে শীতকালেও বরফ জমতে পারে না। বন্দরগুলো সারা বছর ব্যবহার করা যায়। যেমন উষ্ণ উপসাগরের স্রোতের প্রভাবে, মানে উষ্ণ দেশে উপসাগরে এসে সেটার স্রোতের প্রভাবে নরওয়ে ব্রিটিশ দ্বীপপুঞ্জের, নরওয়ে রয়েছে আর ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূল শীতকালে বরফ মুক্ত থাকে, কিন্তু একই অক্ষাংশে অবস্থিত কানাডার পূর্ব উপকূল বরফাচ্ছন্ন অবস্থা দেখা যায়। বরফাচ্ছন্ন অবস্থা দেখা যায়, ওইখানটা কোনো স্রোত প্রবাহিত হয় না। আর এখানে নরওয়ে বা ব্রিটিশের দ্বীপপুঞ্জের পাশাপাশি যেসব নদী আছে সেগুলো স্রোত প্রবাহিত হয়, এই কারণে বরফ জমতে পারে না। 2 নাম্বার, শীতল সমুদ্র স্রোতের প্রভাব। শীতল মানে ঠান্ডা সমুদ্র স্রোত প্রভাব, এর প্রভাবটা কি দেখো। শীতল সমুদ্র স্রোতের প্রভাবে কোনো অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায়। তাহলে শীতল সমুদ্র স্রোতের প্রভাবে কোনো অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায়। কোনো অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায় শীতল সমুদ্র স্রোতের প্রভাবে। শীতল সমুদ্র স্রোতের প্রভাবে কোনো অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায়। কোন অঞ্চলের শীতলতা বৃদ্ধি পায়? শীতল সমুদ্র স্রোতের প্রভাবে। যেমন শীতল ল্যাব্রাডর স্রোতের প্রভাবে কানাডার পূর্ব উপকূলে ল্যাব্রাডর দ্বীপপুঞ্জের নিকটবর্তী অঞ্চল সারা বছর বরফাচ্ছন্ন থাকে। একই কারণে শীতল কামচাটাক বা কামচাটকা স্রোতের প্রভাবে এশিয়ার পূর্ব উপকূল কামচাটকা উপদ্বীপে শীতলতা বৃদ্ধি পায়। 3. পরিবহন ও যোগাযোগ ব্যবহার উপর প্রভাব। পরিবহন কিভাবে করবে এবং যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাবটা কেমন দেখি।
সমুদ্র স্রোতের অনুকূলে নৌকা, জাহাজ প্রভৃতি চলাচলের সুবিধা হয়। তাহলে সমুদ্র স্রোতের অনুকূলে নৌকা, তাহলে সমুদ্র স্রোতের অনুকূলে মানে কোনগুলো সুবিধা হয় চলাচলে? নৌকা, জাহাজ। অনুকূল মানে সোজাসুজি মানে, আর উপকূল, উপকূল বলতে অনুকূল বলতে কি বোঝায়? যেটা হচ্ছে সমুদ্র স্রোত যেদিকে প্রবাহিত হয় সেদিকে নৌকা বা জাহাজ চলাচল চলতে সুবিধা হয়। তবে শীতল সমুদ্র স্রোত অপেক্ষা উষ্ণ সমুদ্র স্রোত জাহাজ ও নৌকা চলাচলের সুবিধা হয়। শীতল সমুদ্র স্রোত অপেক্ষা উষ্ণ সমুদ্র স্রোতে জাহাজ নৌকা চলাচলের সুবিধা হয়। শীতল এসে উষ্ণ সমুদ্র স্রোত, উষ্ণ মানে গরম সমুদ্র স্রোত হয় সেটা জাহাজ ও নৌকা চলাচলের সুবিধা হয় বেশি, আর শীতলটা সুবিধা কম। উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের অনুকূলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে। তাহলে উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতের অনুকূলে, তাহলে উত্তর আটলান্টিক অনুকূলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে। তাহলে পৃথিবীর মধ্যে সর্বাধিক জাহাজ যাতায়াত করে কোন দিকে? উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতে, উত্তর আটলান্টিক সমুদ্র স্রোতে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্স। শীতল স্রোতের গতিপথে তীব্র শীত ও হিমশৈলের জন্য জাহাজ চলাচলের অসুবিধা হয়। তাহলে জাহাজ চলাচলের অসুবিধা হয় কখন বা কোথায়? শীতল স্রোতের গতিপথে। শীতল স্রোত যেদিক যায় সেটা গতিপথে তীব্র শীত ও হিমশৈলের জন্য, তীব্র শীত ও হিমশৈলের জন্য জাহাজ চলাচলের অসুবিধা বেশি হয়। 4 নাম্বারটা দেখো, আবহাওয়ার উপর প্রভাব। আবহাওয়ার উপর কিভাবে প্রভাব পড়ে সেটা। উষ্ণ সমুদ্র স্রোতের উপর দিয়ে, উষ্ণ মানে গরম সমুদ্র স্রোত, পানির যে স্রোত উপর দিয়ে প্রবাহিত হলে বায়ু প্রবাহ প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে। তাহলে বায়ু প্রবাহ কখন প্রচুর পরিমাণে জলীয় বাষ্প সংগ্রহ করে? যখন হচ্ছে উষ্ণ সমুদ্র স্রোতের উপর দিয়ে পানি যখন প্রবাহিত হয় তখন। তাহলে উষ্ণ সমুদ্র স্রোত মানে উষ্ণ সমুদ্র স্রোত, গরম সমুদ্রের যে স্রোত যদি গরম হয় তাহলে বায়ু প্রবাহ প্রচুর পরিমাণ জলীয় বাষ্প সংগ্রহ করে ফেলে। যত গরম হবে তত জলীয় বাষ্প পরিমাণ বেশি। এই উষ্ণ বায়ুর প্রভাবে মানে গরম বায়ুর প্রভাবে উপকূল অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত ঘটে। উপকূল অঞ্চলে কি ঘটে? প্রচুর বৃষ্টিপাত। উষ্ণ বায়ু প্রবাহের প্রভাবে কি হয়? প্রচুর বৃষ্টিপাত ঘটে। কোথায়? উপকূল অঞ্চলে। কোথায়? উপকূল অঞ্চলে। তাহলে উষ্ণ বায়ুর প্রভাবে কোথায় প্রচুর বৃষ্টি ঘটায়? উপকূল অঞ্চলে। দেখো উষ্ণ বায়ুর প্রভাবে উপকূল অঞ্চলে কিসের পরিমাণ প্রচুর কি ঘটায়? প্রচুর বৃষ্টিপাত ঘটায়। যেমন উষ্ণ উপসাগরের স্রোতের উপর দিয়ে প্রবাহিত বায়ু ব্রিটিশ দ্বীপপুঞ্জের পশ্চিম উপকূলে প্রচুর বৃষ্টিপাত ঘটায়। ভিডিওটি এখানে শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব করতে হলে ফলো করে দিও, তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও। নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটা অল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোডের সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায়। ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, লাইক কমেন্ট শেয়ার, হিট দ্য বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও। সো এভরিওয়ান টেক কেয়ার, লাভ ইউ, আল্লাহ হাফেজ, বাই বাই।